যদি আমরা অন্যান্য দেশের মানুষের সাথে তুলনা করি তাহলে বাংলাদেশের মানুষের ডায়াবেটিসের ঝুঁকি বেশি। ঝুঁকিগুলোর মধ্যে আমরা প্রধানত দুভাগে ভাগ করতে পারি। একটা হলো জিনগত ত্রুটি, যেটা নিয়ে সরাসরি কিছু করা আমাদের পক্ষে সম্ভব নয় আপাতত। আরেকটা হলো পরিবেশগত। তো যেহেতু জিনগত ত্রুটিগুলো এখন পর্যন্ত প্রায় 60টার মতো জিন পাওয়া গেছে, কোনো না কোনোভাবে যুক্ত থাকতে পারে। আর বাংলাদেশে যেহেতু প্রধানত টাইপ 2 ডায়াবেটিসের রোগী বেশি, এখানে জিনের সাথে সম্পর্কটা বেশি। কিন্তু সবচেয়ে বেশি যে কারণে মানে যে ঝুঁকির জন্য বাংলাদেশে ডায়াবেটিসের রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, সেটি হলো আমাদের প্রচুর শর্করা নির্ভর খাদ্য গ্রহণ করি আমরা সারাদিনে। সারা পৃথিবীতে শর্করা নির্ভর খাদ্য গ্রহণের প্রবণতা অনুসারে বাংলাদেশ সর্বোচ্চ দ্বিতীয় অবস্থানে আছে। আরেকটি হলো পৃথিবীতে সবচেয়ে কম আমিষ জাতীয় খাবার খায় বাংলাদেশের মানুষ। এই দুইটা মিলে যা খাচ্ছি আলটিমেটলি গিয়ে কিন্তু রক্তে গ্লুকোজই হচ্ছে। তো যদি প্রতিনিয়ত খাই, আবার আমরা আমাদের প্রবণতা হলো একবারে প্রচুর খাই, অল্প অল্প করে বারবার খাই না কিন্তু আমরা। তো এই প্রচুর গ্লুকোজ যখন রক্তে যাচ্ছে, তো একসময় গিয়ে কিন্তু ওটা সীমা পার হয়ে যাচ্ছে, মানে ডায়াবেটিস হয়ে গেল। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আরও দুইটা বড় ঘটনা ঘটেছে এখানে। আমাদের আর্থিক উন্নতি হচ্ছে, সারা পৃথিবীতে যান্ত্রিক সুবিধা বেড়েছে। এই দুটার কারণে শারীরিক শ্রম কিন্তু আমরা কম সম্পাদন করছি। এরপরে নিরাপত্তাহীনতা, যেমন এখন কিন্তু মানুষ বাইরে বেরোতে ভয় পাচ্ছে। কিন্তু যদি আমি এই খারাপ সময় না বলি, কিছুদিন আগেও কিন্তু ছেলে মেয়েদেরকে বাবা মা কিন্তু সহজে বাইরে যেতে দিবেন, এই পরিবেশ কিন্তু বাংলাদেশে নেই। তাহলে সবাই যদি ঘরের মধ্যে, বিশেষ কম বয়সীরা ঘরের মধ্যে আবদ্ধ থাকে, তাহলে যা খাচ্ছে তা কিন্তু আর ব্যবহার হচ্ছে না কিন্তু। তাহলে এটি দ্বিতীয়। পেশাগত কারণেও কিন্তু আমরা শারীরিক শ্রম আর খুব বেশি সম্পাদন করতে হয় না। আর এর সাথে অস্বাস্থ্যকর নগরায়ন, পরিবেশ দূষণ, খাদ্যের ভেজাল আর চাপ, মানসিক চাপ বা পেশাগত চাপ, এগুলো মিলে সব কিছুই খালি রক্তের গ্লুকোজ বাড়াবার পক্ষেই যাচ্ছে। তাহলে এই এত কিছু, যেমন যদি আমরা হিসাব করি যে সারা পৃথিবীতে ডায়াবেটিসের প্রাদুর্ভাব কেমন, বাংলাদেশের প্রায় 14.2% মানুষের ডায়াবেটিস আছে। এটা কিন্তু একদম উপরের দিকে। এখন পৃথিবীর কিছু কিছু দেশ কিন্তু পেরেছে যে ডায়াবেটিসের রোগীর সংখ্যা কমতেছে, আমাদের কিন্তু ভয়াবহ আকারে বেড়ে যাচ্ছে। তাহলে এতটা ঝুঁকি নিয়ে আমরা বসবাস করছি বাংলাদেশে। গবেষণায় প্রমাণিত হয়েছে যে যাদের ঝুঁকি ব্যাপক অথবা প্রি ডায়াবেটিস অবস্থায় পৌঁছে গেছেন, যদি আমরা পরিপূর্ণভাবে যা যা করতে হবে করতে পারি, তাহলে তার অর্ধেকের কিন্তু ডায়াবেটিস হওয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব। তাহলে যাদের ঝুঁকি কম বা প্রি ডায়াবেটিস নেই, তাদের ক্ষেত্রে আর বেশি সম্ভব, সেটি কিন্তু 80% পর্যন্ত হতে পারে। তাহলে এটা করতে গেলে আগের যে ঝুঁকিগুলোর কথা বললাম, সেটাকে সুস্বাস্থ্যকর দিকে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের শর্করা জাতীয় খাবার কমিয়ে আমিষ জাতীয় খাবার বাড়াতে হবে, শাকসবজি খাওয়ার প্রবণতা বাড়াতে হবে, এবং আলু কোনোভাবে শাকসবজির দলভুক্ত হবে না, সেটি কিন্তু ভাত রুটির দলভুক্ত হবে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। আরেকটি হলো, তাহলে আমাদেরকে শ্রমময় জীবনযাপন করতে হবে। তাহলে যাদের পেশাগত কারণে শারীরিক শ্রম সম্পাদন করতে হচ্ছে না, তাকে নির্দিষ্ট একটা কাঠামো তৈরি করতে হবে, যে হাঁটা বা দৌড়ানো বা সাঁতার কাটা, এরকম অফিস এবং নগর পরিকল্পনা বা কাঠামোতে এরকম থাকতে হবে যে প্রতিটি কর্মকর্তা কর্মচারীকে কোনো না কোনোভাবে শারীরিক শ্রমের মধ্যে নিয়ে আসতে হবে। একটা উদাহরণ দেই, জাপান করেছে যে প্রতিটি অফিসে গাড়ি পার্কিং জায়গা অফিসের 1 মাইল দূরে। মানে তাহলে 1 মাইল হেঁটে এসে 1 মাইল হেঁটে যাচ্ছে, মানে ওই অফিসে যারা চাকরি করে, ওই স্কুলে যারা পড়ে, তাহলে সকলেই কমপক্ষে 2 মাইল হাঁটছে কিন্তু। এবং এই কাঠামোটা কিন্তু ওই অফিস বা স্কুল করে দিয়েছে। আবার পৃথিবীর আপনি যদি কোনো ভালো শহরে গেলে দেখবেন যে শহরের রাস্তাগুলো 3টা অংশ, একটা হেঁটে যাবার, একটা সাইকেল চালাবার, একটা গাড়ি যাবার। তাহলে এটিও কিন্তু সাইকেল চালাতে পারলে সাইকেলের চেয়ে বেশি পরিবেশ বান্ধব কিছু হতে পারে না। তাহলে ঢাকা কিন্তু বড় শহর না, কিন্তু অতিরিক্ত মানুষের শহর। তাহলে এই শহরে যদি আমরা সাইকেল চালানোর উদ্বুদ্ধ করতে পারি, তাহলে বিপুল সংখ্যক মানুষ কিন্তু তার পরিবেশ দূষণ করবে না। কারণ আমাদের পরিবেশ দূষণে কিন্তু যানবাহনের যে এই জ্বালানি পুরে পরিবেশ দূষণ করছে, এটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো সেটা থেকে রক্ষা পাবে। আর ব্যক্তিগতভাবে ওই লোকটি যে সাইকেল চালিয়ে আসবেন, তার কিন্তু সুস্বাস্থ্য নিশ্চিত হয়ে গেল। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের আনুষ্ঠানিকতা। প্রতিটি বিয়ে শাদী, ঈদ, পূজা, এমনকি পৃথিবীর অন্যতম স্মরণীয় উৎসব পহেলা বৈশাখ, সেখানেও কিন্তু শুধু শর্করাই খাচ্ছি আমরা, শুধু শর্করাই খাচ্ছি। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন কিন্তু চট করে হবে না, কিন্তু উদ্যোগ তো নিতে হবে। উদ্যোগ রাষ্ট্রকেই নিতে হবে প্রথমত। তাহলে এই উদ্যোগে কী হবে, তাহলে আমরা শর্করা যে খাবার কমিয়ে, যেমন আমি একটা স্লোগান বলি, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বারবার বলেছি, তারা ভয় পাচ্ছে এটি নিয়ে আঘাত। যেমন
আনুষ্ঠানিকতার মানে আপনার সুখের খবরে মিষ্টি নয়, সবুজ আপেল বিতরণ করুন। এর একটা সিম্বল হতে পারে, যে আমরা শিফটিং করছি কার্বোহাইড্রেট থেকে বা একটা সুস্বাস্থ্যকর খাবারে। তাহলে এরকম যেমন ধূমপান নিয়ে কিছু কিছু কর্মকাণ্ড হয়েছে, খুব ফল পেয়েছি তা নয়, কিন্তু মানুষের কাছে কিন্তু মেসেজটা পৌঁছে গেছে যে ধূমপান খারাপ, ধূমপান করলে জরিমানা হতে পারে। তাহলে এই বাকি খাবারগুলোও কিন্তু তার চেয়ে বেশি ক্ষতি করছে। কারণ ডায়াবেটিস শুধু ডায়াবেটিস নয়, কিন্তু ডায়াবেটিস কদিন পরে ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে, হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে, কিডনি নষ্ট হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে, চোখের ছানির ঝুঁকি বাড়াচ্ছে, অন্ধত্বের ঝুঁকি বাড়াচ্ছে, প্রজনন ক্ষমতা হ্রাস করছে, মানসিক অবস্থাকে খারাপ করে দিচ্ছে, এবং বছর শেষে সুস্বাস্থ্যের জন্য মানে স্বাস্থ্য ব্যয় ব্যাপকভাবে বাড়িয়ে দিচ্ছে। তাহলে এগুলো যদি আমরা উন্নতি করতে চাই, প্রতিরোধকে আগায় নিয়ে আসতে হবে। এরপরে তো চিকিৎসা কিন্তু ডায়াবেটিসে খুব সস্তা চিকিৎসা নয়, চিকিৎসা কিন্তু ব্যয়বহুল, এবং যারা চিকিৎসায় আওতায় আছেন তারা কিন্তু জানেন যে প্রতিদিন খরচ করতে হচ্ছে। এবং এটি কিন্তু খালি আজকের খরচ নয়, কদিন পরে যখন ডায়ালাইসিস লাগবে, চোখের ছানির অপারেশন লাগবে, হার্টের রিং লাগাতে হবে, বাইপাস করতে হবে, এটা কিন্তু বহুগুণ বেড়ে যাচ্ছে। তাহলে এই ব্যয়কে কমিয়ে গেলে, আয়ু বাড়াতে গেলে, তাহলে প্রথমত আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থাপনাকে জোরদার করতে হবে, রাষ্ট্রকে মানে একটা সামগ্রিক অ্যাপ্রোচের মধ্যে নিয়ে আসতে হবে। বিচ্ছিন্নভাবে কাজ করে এখানে কিন্তু লাভ হবে না। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য মতে বাংলাদেশের প্রায় 27.2% গর্ভধারণ এই ডায়াবেটিসের দ্বারা আক্রান্ত। তাহলে 4 জনের 1 জন। এটা কিন্তু পৃথিবীতে প্রায় বেশিরভাগ দেশে না, একটা দেশ শুধু আমাদের চেয়ে বেশি আছে। এটার ঝুঁকিটা হলো এই যে শিশুটি মায়ের পেটে এবং মায়ের রক্তের গ্লুকোজ বেড়ে গেল, এই শিশুটির আজীবন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 40% বেড়ে গেল। মাতৃমৃত্যুর হার এই সময় সবচেয়ে বেশি, যাদের রক্তের গ্লুকোজ বেশি। শিশু মৃত্যুর হার মায়ের পেটে এবং নবজাতক দুটেই কিন্তু এদের ক্ষেত্রে বেশি। তাহলে এটি কিন্তু আমরা যে কোনো প্যারামিটারে সবচেয়ে খারাপ একটা অংশ ধরতে পারি, এবং এটি কিন্তু ইন্টারেস্টিংলি প্রতিরোধযোগ্য। তাহলে মা সন্তান নিতে চাচ্ছেন, যদি তার আগে থেকে পরিকল্পনার প্রথম অংশে যদি আমরা তাকে স্ক্রিন করি ডায়াবেটিস আছে কি নেই, যদি থাকে তাহলে একরকম চিকিৎসা, ঝুঁকি থাকলে আরেক রকম, ঝুঁকি না থাকলে আরেক রকম। এই 3টা ভাগ করে যদি আমরা আগাতে থাকি, তাহলে আমরা আশা করতে পারি যে খুব দ্রুত এই গর্ভকালীন ডায়াবেটিসের রোগীর সংখ্যা কমে যাবে। এবং এইখানে কমে গেলে লাভ যেটি বলেছি যে মায়ের এবং সন্তানের, এবং সন্তানের যদি বিবেচনা করি, তাহলে আমরা যে ভবিষ্যতের মেধাবী এবং সুস্থ মানুষের দেশ যদি কল্পনা করি, তাহলে এখান থেকে কাজ শুরু করতে হবে। সেটি কিন্তু আমরা অনেক বড়োভাবে দেখছি না। কিন্তু আমরা এখনও অনেক রুগী পাই, উনি সন্তান ধারণ করার পরে আসছেন রক্তের গ্লুকোজ বেশি বলে। এটি কিন্তু মোটেও হবে না। তাহলে রাষ্ট্রকে প্রপাগান্ডা এমন পর্যায়ে নিতে হবে যে কোনোভাবেই যেই সন্তান নিক, তার প্রথম কাজ হবে আমি আরও জোর দিয়ে বলি, বিয়ে করার আগেও এই নিতে হবে যে আমি যেহেতু বিয়ে করার সন্তান নিব, তাহলে আমার আজকে জেনে নিতে হবে যে এটা কিন্তু মহিলা নয়, পুরুষটাকেও জেনে নিতে হবে যে আমার রক্তের গ্লুকোজের অবস্থা কী। ওই অবস্থা নিরূপিত হওয়ার পরে কার্যক্রম ঠিক করা হবে।